ভেরিয়াস ডিস্ক ব্লগে স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। অনেক দিন বাদে এলাম আরেকটি ব্লগ নিয়ে। শুনুন কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আজ আমি একটি গল্প পড়ে শোনাব। মঞ্জিল সেনের লেখা চীনা পুতুল। ক্লাব ঘরে বৃদ্ধ ভদ্রলোকটির মুখোমুখি আমরা বসেছিলাম। ভদ্রলোকের চুলগুলি তুষারের মতো সাদা, গালের চামড়া কুঁচকে গেছে, দুহাত দস্তানায় ঢাকা। মৃদু কণ্ঠে তিনি তার কাহিনী বলছিলেন। আমার তখন যুবা বয়স, বাবা মা দুজনেই মারা গেছেন। তখন এত ঘিঞ্জি বসতি ছিল না, লোকজনের এত ভিড়ও ছিল না। বাবা যে ছোট দোতলা বাড়ি করেছিলেন, আমি তার মালিক এবং একমাত্র বাসিন্দা। একমাত্র বললে হয়তো ভুল হবে, কারণ নবীনও অনেক দিন ধরে ছিল। নবীন আমাদের পুরনো চাকর, ঘরের কাজকর্ম রান্নাবান্না সবই সে করে। আমার একটা শখ ছিল প্রাচীন দুষ্প্রাপ্য জিনিসপত্র সংগ্রহ করা। এর জন্য কম টাকা আমি খরচ করিনি। এই সময় হঠাৎ একটা লাক্ষার বাক্স আমার হাতে এলো। চমৎকার বাক্সটি, সোনালি বার্নিশ, মসৃণ আর যেন ঝকঝক করছে। 8 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া আর ভেতরের গভীরতা প্রায় 5 ইঞ্চি। বাক্সর ঢাকনার ওপর কালো আলখাল্লা পরা এক চীনার ছবি, তার ডান হাতে উদ্যত তরোয়াল। ছবিটা এত জীবন্ত যে চমকে যেতে হয়। ছবির মুখটা অত্যন্ত ভয়াবহ হলেও শিল্পীর শিল্পনৈপুণ্যের তারিফ করতে হয়। নিপুণ হাতে ছোট্ট একটা মুখের মধ্যে তিনি হিংসা ও ঘৃণার অভিব্যক্তি এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে হঠাৎ দেখলে মনে হয় জীবন্ত মুখ। সময় ও কালের ঝড়ঝাপটা উপেক্ষা করে ছবিটা অম্লান রয়েছে। বাক্সটা বাড়িতে এনে আমি দেখলাম ওটা তালাবন্ধ। দোকানে আমাকে কোনো চাবি দেয়নি, আমিও তখন অত খেয়াল করিনি। আমি ওটা তুলে চাবির ছোট্ট ফুটোটা পরীক্ষা করছি, এমন সময় আমার মনে হলো বাক্সর মধ্যে যেন কিছু একটা নড়ে চড়ে বেড়াচ্ছে। আমি একটু অবাকই হলাম, কারণ ওই বন্ধ বাক্সর মধ্যে কোনো জীবন্ত প্রাণী থাকতে পারে না। তা আমি ঠিক জীবন্ত প্রাণী থাকতে পারে তা আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। থাকবেই বা কী করে? একটা ছোট স্ক্রুড্রাইভার দিয়ে আমি বাক্সর তালাটা খুলে ফেললাম। ঢাকনা খুলেই আমি চমকে উঠলাম। একজোড়া ক্ষুদে কালো চোখ আমার দিকে তাকিয়ে আছে। কুচকুচে কালো চোখে ক্ষুদে শানিত দৃষ্টি। চোখ দুটো একটা হলদে পুতুলের মতো মুখের উপর বসানো। পুতুলের মুখটা মনে হয় সূক্ষ্ম নরম চামড়া দিয়ে তৈরি, কারণ মানুষের মুখের চামড়ার সঙ্গে তার এতটুকু প্রভেদ আমার চোখে পড়ল না। আমি বাক্সর মধ্যে হাত ঢুকিয়ে একটা আঙুল দিয়ে ওটার গাল স্পর্শ করলাম, আর সঙ্গে সঙ্গে আঙুলটা সরিয়ে আনলাম। আমি হলফ করে বলতে পারি, কোনো জীবিত মানুষের গালে আঙুল ছোঁয়ালে যেরকম অনুভূতি হয়, আমারও ঠিক সেই রকম অনুভূতি হয়েছিল। এই ক্ষুদে মূর্তিটার শরীর 3.5 ইঞ্চির বেশি হবে না, কিন্তু হলদে মুখের সঙ্গে শরীরের আকৃতিগত সামঞ্জস্য এত নিখুঁত যে মনে হয় যেন শিল্পী সব কিছু মেপে মূর্তিটাকে বানিয়েছেন। মূর্তির গায়ে কালো সিল্কের আলখাল্লার মতো একটা পোশাক, পায়ে জুতো, কোমরে একটা কারুকার্য করা তরোয়ালের খাপ। খাপের ওপর দিকে তরোয়ালের হাতলটা দেখা যাচ্ছে। আমি 2 আঙুল দিয়ে সন্তর্পণে হাতলটা চেপে ধরে তরোয়ালটা বের করে আনলাম। ওটা আকারে একটা দেশলাইয়ের কাঠির মতো, কিন্তু ক্ষুরোধার। আমি ওটাকে আবার খাপে ঢুকিয়ে বাক্সর ঢাকনার ওপর যে ছবিটা ছিল সেটার দিকে তাকালাম। আমার মনে কোনো সন্দেহ রইল না যে ওই ছবিটারই অবিকল নকল হলো এই মূর্তিটা। আমি কৌতূহলী হয়ে মূর্তির দিকে একটা হাত আঙুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আশ্চর্য! চামড়ার তলায় হাড়, শিরা, উপশিরা সবই যেন আমি অনুভব করতে পারছি। আঙুলগুলিও আলাদাভাবে নাড়ানো যাচ্ছে। প্রত্যেকটি আঙুলের ডগায় ছুঁচলো নখ। বাক্সর ঢাকনার তলার দিকে চীনা ভাষায় কি যেন লেখা ছিল।
আমি ঢাকনা বন্ধ করে বাক্সটাকে একটা টেবিলের উপর রেখে দিলাম। সেদিন রাত্রে আমার ফিরতে অনেক দেরি হলো, প্রায় 1টা। সিঁড়ি দিয়ে দোতলায় আমার শোবার ঘরে যাব, এমন সময় মনে হলো একতলায় যে ঘরে বাক্সটা রেখেছিলাম সে ঘর থেকে কেমন একটা শব্দ আসছে। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, বাড়িটাও তৈরি করিয়েছিলেন নিজের তত্ত্বাবধানে, অনেকটা বিলিতি কায়দায়। সদর দরজায় ইয়েল লকের ব্যবস্থা, ঘরের জানলাগুলি গড়াধীন হলেও দামি কাচের সার্সি লাগানো, আর বসবার ঘরে শীতকালের জন্য একটা চুল্লির ব্যবস্থাও ছিল। আমি শব্দটা শুনে ঘরের দরজা খুলে আলো জ্বাললাম। টেবিলের ওপর রাখা বাক্সটার ওপর আমার চোখ পড়তেই দেখলাম বাক্সর ঢাকনাটা খোলা। আমি একটু অবাক হয়েই বাক্সর ভেতরে উঁকি মারলাম। কি আশ্চর্য, পুতুলটা তো নেই! পরদিন সকালে ঘুম ভাঙতেই আমি নিচে নেমে এলাম। টেবিলের ওপর বাক্সটা আছে ঠিকই, কিন্তু রাত্রে আমি ওটার ঢাকনা খোলা দেখেছিলাম, এখন সেটা বন্ধ। আমি ঢাকনা খুলতেই পুতুলটা আমার চোখে পড়ল। ক্ষুদে চোখ দুটো অমঙ্গল ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা অদ্ভুত জিনিস আমার নজরে পড়ল। ঢাকনার উপর যে চিনি লোকটার ছবি ছিল তার তরোয়ালের ডগায় ক্ষীণ লাল রঙের ছোপ। আমার স্পষ্ট মনে আছে গতকাল ওই ছোপটা আমি কিন্তু দেখিনি। চা খেতে খেতে আমি খবরের কাগজটা খুলে বসলাম। বড় বড় হরফের শিরোনামা একটা সংবাদ সহজেই দৃষ্টি আকর্ষণ করে। নৃশংস হত্যাকাণ্ড। গতকাল রাত্রে জেমস অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার প্যাটারসনকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। তীক্ষ্ণ অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত তার দেহ পথের উপর পড়ে থাকতে দেখা যায়। কেন জানি না আমার মনটা একটা অস্বস্তিতে ভরে গেল। পরদিন সকালে কি মনে করে আমি ওই বাক্সর ঢাকনার ওপর আঁকা ছবিটা ভালো করে লক্ষ্য করলাম। স্বীকার করতে লজ্জা নেই, আমার বুক যেন হিম হয়ে গেল। উদ্যত সেই তরোয়ালের উপর লাল ছোপটা প্রসারিত হয়ে আরও একটু নিচে নেমেছে। আমি আঙুল দিয়ে জোরে জোরে ঘষলাম, কিন্তু লাল দাগটা উঠল না। আমি বাক্সটা খুলে পুতুলের কোমরের খাপ থেকে খুদে তরোয়ালটা তুলে ধরলাম। আমার সর্বাঙ্গ যেন অবশ হয়ে গেল। সেটারও ডগায় রক্তের মতো লাল ছোপ। ঢাকনার ওপর ছবিতে যতটুকু নেমেছে তরোয়ালের ঠিক ততটুকু লালচে হয়ে আছে। আমি মন্ত্রমুগ্ধের মতো তরোয়ালটা আবার খাপে পুরে বাক্সটা বন্ধ করে দিলাম। আজ এই অবধি। পরবর্তী অংশ আবার পরের দিন পড়ে শোনাবো। শুনছিলেন গল্পটি প্রথম অংশ। কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিও ডিস ব্লগস।